আপনি কি জানেন কলকাতার সবচেয়ে পরিচিত এই হাওড়া ব্রিজ তৈরিতে একটি সাধারণ নাট বল্টুও ব্যবহার করা হয়নি। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন, কিন্তু খুব কম মানুষই জানেন এর পেছনের অবিশ্বাস্য ইতিহাস। এই ব্রিজ শুধু ইস্পাতের তৈরি একটি কাঠামো নয়, এটি ব্রিটিশ শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতের স্বাধীনতা এবং আধুনিক কলকাতার এক নীরব সাক্ষী। তাহলে কিভাবে তৈরি হলো এই ঐতিহাসিক সেতু? কেনই বা এত বিশেষ হাওড়া ব্রিজ? চলুন জেনে নেওয়া যাক এর অজানা ইতিহাস। আজ থেকে প্রায় 150 বছর আগে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর। অন্যদিকে হাওড়া ছিল পূর্ব ভারতের প্রধান রেল যোগাযোগের কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ গঙ্গা নদী পার হয়ে কলকাতায় যাতায়াত করতেন, কিন্তু তখন কোনো স্থায়ী সেতু ছিল না। নদী পার হওয়ার একমাত্র ভরসা ছিল নৌকা, যা সময় সাপেক্ষ হওয়ার পাশাপাশি অনেক সময় ঝুঁকিপূর্ণও ছিল। এই সমস্যার সমাধান হিসেবে 1874 সালে গঙ্গার ওপর একটি ভাসমান পন্টুন ব্রিজ তৈরি করা হয়, কিন্তু বড় জাহাজ চলাচলের সময় সেই ব্রিজের অংশ খুলে দিতে হতো। ফলে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। কলকাতা যত বড় হতে লাগলো, ততই স্পষ্ট হয়ে গেল যে এই ব্যবস্থা আর বেশি দিন চলবে না। এরপর ব্রিটিশ সরকার একটি স্থায়ী ও আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনা শুরু করে। প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে গঙ্গার স্রোত, গভীরতা এবং জাহাজ চলাচল নিয়ে গবেষণা করেন। শেষ পর্যন্ত এমন একটি নকশা বেছে নেওয়া হয় যেখানে নদীর মাঝখানে কোনো স্তম্ভ থাকবে না। সেই সময় এটি ছিল অত্যন্ত সাহসী এবং আধুনিক সিদ্ধান্ত। কিন্তু এই বিশাল পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া মোটেও সহজ ছিল না। সামনে অপেক্ষা করছিল আরো বড় চ্যালেঞ্জ, যা বদলে দিতে চলেছিল হাওড়া ব্রিজের ইতিহাস। 1936 সালে অবশেষে শুরু হয় হাওড়া ব্রিজ নির্মাণের কাজ। এটি ছিল সেই সময়ের ভারতের অন্যতম বড় প্রকৌশল প্রকল্প। ব্রিজটি নির্মাণে ব্যবহার করা হয় প্রায় 26,000 টন উচ্চমানের ইস্পাত, যার বেশিরভাগই সরবরাহ করেছিল টাটা স্টিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই বিশাল সেতু তৈরিতে সাধারণ নাট বল্টুর বদলে ব্যবহার করা হয়েছিল লক্ষ লক্ষ গরম রিভেট। গরম অবস্থায় যদি রিভেট বসানো যায় তাহলে সেটা ঠান্ডা করতে হতো, ফলে সেগুলো আরো শক্তভাবে আটকে যেত এবং পুরো কাঠামোকে অত্যন্ত মজবুত করে তুলত। হাওড়া ব্রিজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর ক্যান্টিলিভার নকশা, অর্থাৎ নদীর মাঝখানে কোনো পিলার নেই। দুই দিক থেকে বিশাল ইস্পাতের কাঠামো এগিয়ে এসে মাঝখানে যুক্ত হয়েছে। এই নকশার কারণে গঙ্গা নদী দিয়ে বড় বড় জাহাজ সহজেই চলাচল করতে পারে, আর এ কারণেই আজও হাওড়া ব্রিজকে বিশ্বের অন্যতম সেরা ক্যান্টিলিভার ব্রিজের মধ্যে ধরা হয়। কিন্তু নির্মাণ কাজ চলাকালীনই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের কারণে ইস্পাতের সংকট দেখা দেয় এবং কাজ শেষ করা আরো কঠিন হয়ে পড়ে। তবুও নির্মাণ থেমে থাকেনি, কারণ সেই সময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও সামরিক কেন্দ্র। তাই যে কোনো মূল্যে এই সেতুর কাজ শেষ করা ছিল অত্যন্ত জরুরি। অবশেষে 1943 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ হাওড়া ব্রিজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো। এই সেতু চালু হওয়ার পর হাওড়া ও কলকাতার যোগাযোগে এক নতুন যুগের সূচনা হয়। যে পথ একসময় নৌকায় পার হতে অনেক সময় লাগতো, সেই পথ এখন কয়েক মিনিটে অতিক্রম করা সম্ভব হলো। তবে হাওড়া ব্রিজের গল্প এখানেই শেষ নয়। স্বাধীনতার পর এই সেতুর নাম করা হয় রবীন্দ্র সেতু। সেটা কেন রাখা হলো আর আজও কেন মানুষ এটিকে হাওড়া ব্রিজ বলেই চেনে, সেই গল্প আরো বেশি আকর্ষণীয়। কিন্তু হাওড়া ব্রিজের ইতিহাস শুধু এখানেই শেষ নয়। এই সেতুকে ঘিরে এমন অনেক তথ্য রয়েছে যা একে আরো অনন্য করে তুলেছে। দীর্ঘদিন ধরে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজ হিসেবে পরিচিত। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এবং হাজার হাজার যানবাহন এই সেতু ব্যবহার করে। এত বিশাল চাপ বহন করার পরও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি আজও নিরাপদভাবে দাঁড়িয়ে রয়েছে।
স্বাধীনতার আগের ব্রিটিশ শাসন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশভাগ এবং স্বাধীন ভারতের উন্নয়ন সবকিছুরই নীরব সাক্ষী এই সেতু। আজ হাওড়া ব্রিজ শুধু একটি যাতায়াতের পথ নয়, এটি কলকাতার পরিচয়। অসংখ্য বাংলা ও হিন্দি সিনেমা, তথ্যচিত্র এবং ছবিতে এই ব্রিজকে দেখানো হয়েছে শহরের প্রতীক হিসেবে। গঙ্গার ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ইস্পাতের কাঠামো প্রতিদিন হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। দিনের আলোয় হোক কিংবা রাতের আলোকসজ্জায়, হাওড়া ব্রিজের সৌন্দর্য সত্যিই অসাধারণ। তাই পরের বার যখন আপনি হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবেন, তখন শুধু একটি সেতু নয়, বরং প্রায় 1 শতাব্দীর ইতিহাস, অসাধারণ প্রকৌশল দক্ষতা এবং লক্ষ মানুষের পরিশ্রমের এক অনন্য সৃষ্টি দেখবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ইতিহাস ও ভ্রমণের এমন আরও অজানা গল্প জানতে ইয়াসমিন ডায়েরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।